অমিত চরিত্র। অমিত রায় ব্যারিস্টার। ইংরেজি ছাদে রায়পদবীর রয় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার স্ত্রী গেল ঘুচে, কিন্তু সংখ্যা হল বৃদ্ধি। এই কারণে নামের অসামান্যতা কামনা করে অমিত এমন একটি নাম বানালে যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়। অমিতের বাপ ছিলেন দিগ্বিজয়ী ব্যারিস্টার। যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন সেটা অধস্তন 3 পুরুষকে অধপাতে দেবার পক্ষে যথেষ্ট, কিন্তু পৈতৃক সম্পত্তির সাংঘাতিক সংঘাতেও অমিত বিনা বিপত্তিতে এ যাত্রা টিকে গেল। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ের কোঠায় পা দেবার পূর্বেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয়। সেখানে পরীক্ষা দিতে দিতে এবং না দিতে দিতে ওর 7 বছর গেল কেটে। বুদ্ধি বেশি থাকাতে পড়াশোনা বেশি করেনি, অথচ বিদ্যেতে কমতি আছে বলে ঠাহর হয় না। ওর বাপ ওর কাছে থেকে অসাধারণ কিছু প্রত্যাশা করেননি। তার ইচ্ছে ছিল তার একমাত্র ছেলের মনে অক্সফোর্ডের রং এমন পাকা করে ধরে যাতে দেশে এসেও ধূপ হয়। অমিতকে আমি পছন্দ করি, খাসা ছেলে। আমি নবীন লেখক, সংখ্যায় আমার পাঠক স্বল্প, যোগ্যতায় তাদের সকলের সেরা অমিত। আমার লেখার ঠাট ঠমকটা ওর চোখে খুব লেগেছে। ওর বিশ্বাস আমাদের দেশের সাহিত্য বাজারে যাদের নাম আছে তাদের স্টাইল নেই। জীব সৃষ্টিতে উট জন্তুটা যেমন, এই লেখকদের রচনাও তেমনি ঘাড়ে গর্দানে, সামনে পিছনে, পিঠে পেটে বেখাপ, চালটা ঢিলে নড়বড়ে। বাংলা সাহিত্যের মতো ন্যাড়া ফ্যাকাশে মরুভূমিতেই তার চলন। সমালোচকদের কাছে সময় থাকতে বলে রাখা ভালো, মতটা আমার নয়। অমিত বলে, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। ওর মতে যারা সাহিত্যের অমুরামুর দলের, যারা নিজের মন রেখে চলে, স্টাইল তাদেরই। আর যারা আমলা দলের, 10-এর মন রাখা যাদের ব্যবসা, ফ্যাশন তাদেরই। বঙ্কিমের স্টাইল বঙ্কিমের লেখা বিষবৃক্ষে, বঙ্কিম তাতে নিজেকে মানিয়ে নিয়েছেন। বঙ্কিমী ফ্যাশন নসিরামের লেখা মনমোহনের মোহনবাগানে, নসিরাম তাতে বঙ্কিমকে দিয়েছে মাটি করে। বারোয়ারি তাঁবুর কানাতের নিচে ব্যবসাদার নাচওয়ালির দর্শন মেলে, কিন্তু শুভ দৃষ্টিকালে বধূর মুখ দেখবার বেলায় বেনারসি ওড়নার ঘোমটা চাই। কানাত হলো ফ্যাশনের আর বেনারসি হলো স্টাইলের। বিশেষের মুখ বিশেষ রঙের ছায়ায় দেখবার জন্যে। অমিত বলে, হাটের লোকের পায়ে চলা রাস্তার বাইরে আমাদের পা সরতে ভরসা পায় না বলেই আমাদের দেশে স্টাইলের এত অনাদর। দক্ষ যজ্ঞের গল্পে এই কথাটির পৌরাণিক ব্যাখ্যা মেলে। ইন্দ্র, চন্দ্র, বরুণ একেবারে স্বর্গের ফ্যাশন দুরস্ত দেবতা। যাজ্ঞিক মহলে তাদের নিমন্ত্রণও জুটত। শিবের ছিল স্টাইল এত অরিজিনাল যে মন্ত্র পড়া যজমানেরা তাকে হব্বকব্য দেওয়াটা বেদস্তুর বলে মনে করত। অক্সফোর্ডের বিয়ের মুখে এসব কথা শুনে আমার ভালো লাগে, কেননা আমার বিশ্বাস আমার লেখার স্টাইল আছে। সেই জন্যেই আমার সকল বইয়ের এক সংস্করণেই কৈবল্য প্রাপ্তি, তারা নপুনরাবর্তন্তে। আমার শ্যালক নবকৃষ্ণ অমিতের এসব কথা একেবারে সইতে পারে না। বলতো, রেখে দাও তোমার অক্সফোর্ডের পাশ, সে ছিল ইংরেজি সাহিত্যের রোমহর্ষক এমএ, তাকে পড়তে হয়েছে বিস্তর, বুঝতে হয়েছে কম। সেদিন সে আমাকে বললে, অমিত কেবলই ছোট লেখককে বড় করে, বড় লেখককে খাটো করবার জন্যই। অবজ্ঞার ঢাক পেটোবার কাজে তার শখ, তোমাকে সে করেছে তার ঢাকের কাঠি। দুঃখের বিষয়, এই আলোচনা স্থলে উপস্থিত ছিলেন আমার স্ত্রী, স্বয়ং ওর সহোদরা। কিন্তু পরম সন্তোষের বিষয় এই যে আমার শ্যালকের কথা তার একটুও ভালো লাগেনি। দেখলুম অমিতের সঙ্গে তার রুচির মিল, অথচ পড়াশুনো বেশি করেননি। স্ত্রীলোকের আশ্চর্য স্বাভাবিক বুদ্ধি। অনেক সময় আমার মনেও খটকা লাগে যখন দেখি কত কত নামজাদা ইংরেজ লেখকদেরও নগণ্য করতে অমিতের বুক দমে না। তারা হলো যাদের বলা যেতে পারে বহু বাজারে চলতি লেখক, বড় বাজারের ছাপমারা, প্রশংসা করবার জন্যে যাদের লেখা পড়ে দেখবার দরকারই হয় না, চোখ বুজে গুণগান করলেই পাস মার্ক পাওয়া যায়।
অমিতের পক্ষেও এদের লেখা পড়ে দেখা অনাবশ্যক। চোখ বুজে নিন্দে করতে ওর বাধে না। আসলে যারা নামজাদা তারা ওর কাছে বড় বেশি সরকারি, বর্ধমানের ওয়েটিং রুমের মতো। আর যাদের ও নিজে আবিষ্কার করেছে তাদের উপর ওর খাস দখল, যেন স্পেশাল ট্রেনের সেলুন কামরা। অমিতের নেশাই হলো স্টাইলে, কেবল সাহিত্য বাছাই কাজে নয়, বেশভূষায় ব্যবহারে। ওর চেহারাতেই একটা বিশেষ ছাঁদ আছে। 5 জনের মধ্যে ও যে কোনো একজন নয় মাত্র। ও হলো একেবারে পঞ্চম, অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে। দাড়ি গোঁফ কামানো, চাঁচা মাজা, চিকন শ্যামবর্ণ পরিপুষ্ট মুখ, স্ফূর্তি ভরা ভাবটা, চোখ চঞ্চল, হাসি চঞ্চল, নড়াচড়া চলাফেরা চঞ্চল। কথার জবাব দিতে একটুও দেরি হয় না। মনটা এমন এক রকমের চকমকি যে ঠুন করে একটু ঠুকলেও স্ফুলিঙ্গ ছিটকে পড়ে। দেশি কাপড় প্রায়ই পরে, কেননা ওর দলের লোক সেটা পরে না। ধুতি সাদা থানের যত্নে কোচানো, কেননা ওর বয়সে এরকম ধুতি চলতি নয়। পাঞ্জাবি পরে, তার বাঁ কাঁধ থেকে বোতাম ডান দিকের কোমর অবধি। আস্তিনের সামনের দিকটা কনুই পর্যন্ত দুভাগ করা। কোমরে ধুতিটাকে ঘিরে একটা জড়ি দেওয়া চওড়া খয়েরি রঙের ফিতে। তারই বাঁ দিকে ঝুলছে বৃন্দাবনী ছিটের এক ছোট থলি। তার মধ্যে ওর ট্যাক ঘড়ি, পায়ে সাদা চামড়ার উপর লাল চামড়ার কাজ করা কটকি জুতো। বাইরে যখন যায় একটা পাট করা পাড়োয়ালা মাদ্রাজি চাদর বাঁ কাঁধ থেকে হাঁটু অবধি ঝুলতে থাকে। বন্ধুমহলে যখন নিমন্ত্রণ থাকে, মাথায় চওড়া এক মুসলমানি লখনৌ টুপি, সাদার উপর সাদা কাজ করা। একে ঠিক সাজ বলবো না, এ হচ্ছে ওর এক রকমের উচ্চ হাসি। ওর বিলেতি সাজের মর্ম আমি বুঝি নে। যারা বোঝে তারা বলে কিছু আলু থালু গোছের বটে, কিন্তু ইংরেজিতে যাকে বলে ডিস্টিংগুইশড। নিজেকে অপরূপ করবার শখ ওর নেই, কিন্তু ফ্যাশনকে বিদ্রুপ করবার কৌতুক ওর অপর্যাপ্ত। কোনো মতে বয়স মিলিয়ে যারা কুষ্ঠির প্রমাণের যুবক, তাদের দর্শন মেলে পথে ঘাটে। অমিতের দুর্লভ যুবকত্ব নির্জলা যৌবনের জোরেই, একেবারে বেহিসেবি উড়নচণ্ডী। বান ডেকে ছুটে চলেছে বাইরের দিকে, সমস্ত নিয়ে চলেছে ভাসিয়ে, হাতে কিছুই রাখে না। এদিকে ওর 2 বোন, যাদের ডাকনাম সিসি এবং লিসি, যেন নতুন বাজারে অত্যন্ত হালের আমদানি। ফ্যাশনের পসরায় আপাদমস্তক যত্নে মোড়ক করা 1 নম্বরের প্যাকেট বিশেষ। উঁচু খুড়ওয়ালা জুতো, লেসওয়ালা বুক কাটা জ্যাকেটের ফাঁকে প্রবালে অ্যাম্বারে মেশানো মালা, শাড়িটা গায়ে তির্যক ভঙ্গিতে 8 করে লেপটানো। এরা খুটখুট করে দ্রুত লয়ে চলে, উচ্চস্বরে বলে, স্তরে স্তরে তোলে সুচাগ্র হাসি। মুখ ঈষৎ বেঁকিয়ে স্মিত হাস্যে উঁচু কটাক্ষে চায়, জানে কাকে বলে ভাবগর্ভ চাউনি। গোলাপি রেশমের পাখা ক্ষণে ক্ষণে গালের কাছে ফুরফুর করে সঞ্চালন করে, এবং পুরুষ বন্ধুর চৌকিত হাতার উপরে বসে সেই পাখার আঘাতে তাদের কৃত্রিম স্পর্ধার প্রতি কৃত্রিম তর্জন প্রকাশ করে থাকে। আপন দলের মেয়েদের সঙ্গে অমিতের ব্যবহার দেখে তার দলের পুরুষদের মনে ঈর্ষার উদয় হয়। নির্বিশেষভাবে মেয়েদের প্রতি অমিতের ঔদাসীন্য নেই, বিশেষভাবে কারো প্রতি আসক্তিও দেখায় না সে। অথচ সাধারণভাবে কোনোখানে মধুর রসেরও অভাব ঘটে না। এক কথায় বলতে গেলে মেয়েদের সম্বন্ধে ওর আগ্রহ নেই, উৎসাহ আছে। অমিত পার্টিতেও যায়, তাসও খেলে, ইচ্ছে করেই বাজিতে হারে। যে রমণীর গলা বেসুরো তাকে দ্বিতীয়বার গাইতে পিড়াপিড়ি করে। কাউকে বদরঙের কাপড় পরতে দেখলে জিজ্ঞাসা করে কাপড়টা কোন দোকানে কিনতে পাওয়া যায়। যে কোনো আলাপিতার সঙ্গে কথা বলে বিশেষ পক্ষপাতের সুর লাগায়, অথচ সবাই জানে ওর পক্ষপাতটা সম্পূর্ণ নিরপেক্ষ। যে মানুষ অনেক দেবতার পূজারী, আড়ালে সব দেবতাকেই সে সব দেবতার চেয়ে বড় বলে স্তব করে। দেবতাদের বুঝতে বাকি থাকে না, অথচ খুশিও হন। কন্যার মাতাদের আশা কিছুতেই কমে না, কিন্তু
কন্যারা বুঝে নিয়েছে অমিত সোনার রঙের দিগন্ত রেখা ধরা দিয়েই আছে, তবু কিছুতেই ধরা দেবে না। মেয়েদের সম্বন্ধে ওর মন তর্কই করে, মীমাংসায় আসে না। সেই জন্যই গম্যবিহীন আলাপের পথে ওর এত দুঃসাহস। তাই অতি সহজেই সকলের সঙ্গে ও ভাব করতে পারে। নিকটে দাহ্যবস্তু থাকলেও ওর তরফে আগ্নেয়তা নিরাপদে সুরক্ষিত। সেদিন পিকনিকে গঙ্গার ধারে যখন ওপারের ঘন কালো পুঞ্জীভূত স্তব্ধতার উপরে চাঁদ উঠল, ওর পাশে ছিল লিলি গাঙ্গুলি। তাকেও মৃদুস্বরে বলল, গঙ্গার ওই পারে ওই নতুন চাঁদ, আর এপারের তুমি আর আমি। এমন সমাবেশটি অনন্তকালের মধ্যে কোনোদিনই আর হবে না। প্রথমটি লিলি গাঙ্গুলির মন এক মুহূর্তে ছলছলিয়ে উঠছিল, কিন্তু সে জানত এ কথাটায় যতখানি সত্য সে কেবল ওই বলার কায়দাটুকুর মধ্যেই। তার বেশি দাবি করতে গেলে বুদবুদের উপরকার বর্ণচ্ছটাকে দাবি করা হয়। তাই নিজেকে ক্ষণকালের ঘোর লাগা থেকে ঠেলা দিয়ে লিলি হেসে উঠে বলল, অমিত, তুমি যা বললে সেটা এত বেশি সত্য যে না বললেও চলতো। এই মাত্র যে ব্যাঙটা টপ করে জলে লাফিয়ে পড়ল, এটাও তো অনন্তকালের মধ্যে আর কোনোদিন ঘটবে না। তফাত আছে, তফাত আছে লিলি, একেবারে অসীম তফাত। আজকের সন্ধ্যাবেলায় ওই ব্যাঙের লাফানোটা একটা খাপছাড়া ছেঁড়া জিনিস, কিন্তু তোমাতে আমাতে চাঁদেতে গঙ্গার ধারায় আকাশের তারায় একটা সম্পূর্ণ ঐকতানিক সৃষ্টি, বেটোফেনের চন্দ্রালক্ষ্মী গীতিকা। আমার মনে হয় যেন বিশ্বকর্মার কারখানায় একটা পাগলা স্বর্গীয় শ্যাকরা আছে। সে যেমনই একটি নিখুঁত সুগোল সোনার চক্রে নীলার সঙ্গে হিরে এবং হীরের সঙ্গে পান্না লাগিয়ে এক প্রহরের আংটি সম্পূর্ণ করলে অমনি দিলেই সেটা সমুদ্রের জলে ফেলে, আর তাকে খুঁজে পাবে না কেউ। ভালোই হলো, তোমার আর ভাবনা রইল না অমিত। বিশ্বকর্মার শ্যাকরার বিল তোমাকে শুধতে হবে না। কিন্তু লিলি, কোটি কোটি যুগের পর যদি দুই বাত তোমাতে আমাতে মঙ্গল গ্রহের লাল অরণ্যের ছায়ায় তার কোনো একটা হাজার ক্রোশি খালের ধারে মুখোমুখি দেখা হয়, আর যদি শকুন্তলার সেই ছেলেটা বোয়াল মাছের পেট চিরে আজকের এই অপরূপ সোনার মুহূর্তটিকে আমাদের সামনে এনে ধরে, চমকে উঠে মুখ চাওয়াচাওয়ি করব, তারপরে কি হবে ভেবে দেখো। লিলি অমিতকে পাখার বাড়ি তাড়না করে বললে, তারপরে সোনার মুহূর্তটি অন্য মনে খসে পড়বে সমুদ্রের জলে, তাকে আর পাওয়া যাবে না। পাগলা শ্যাকরার গড়া এমন তোমার কত মুহূর্ত খসে পড়ে গেছে, ভুলে গেছো বলে তার হিসেব নেই। এই বলে লিলি তাড়াতাড়ি উঠে তার সখীদের সঙ্গে গিয়ে যোগ দিলে। অনেক ঘটনার মধ্যে এই একটা ঘটনার নমুনা দেওয়া গেল। অমিতের বোন সিসিলিসিরা ওকে বলল, তুমি বিয়ে করো না কেন? বিয়ে ব্যাপারটা সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রে, তার নিচেই পাত্র। সিসি বলে, অবাক করলে, এত মেয়ে আছে? মেয়ে বিয়ে করতো সেই পুরাকালে লক্ষণ মিলিয়ে। আমি চাই পাত্রী আপন পরিচয়ে যার পরিচয়, জগতে যে অদ্বিতীয়। সিসি বলে, তোমার ঘরে এলেই তুমি হবে প্রথম, সে হবে দ্বিতীয়, তোমার পরিচয়ই হবে তার পরিচয়। আমি মনে মনে যে মেয়ের ব্যর্থ প্রত্যাশায় ঘটকালি করি, সে গড় ঠিকানা মেয়ে, প্রায় সে ঘর পর্যন্ত এসে পৌঁছয় না। সে আকাশ থেকে পড়ন্ত তারা, হৃদয়ের বায়ুমণ্ডলে ছুতে না ছুতেই জ্বলে ওঠে, বাতাসে যায় মিলিয়ে। বাস্তুঘরের মাটি পর্যন্ত আসা ঘটেই ওঠে না। সিসি বলে, অর্থাৎ সে তোমার বোনেদের মতো একটুও না? অর্থাৎ সে ঘরে এসে কেবল ঘরের লোকেরই সংখ্যা বৃদ্ধি করে না। লিসি বলে, আচ্ছা ভাই সিসি, বিমি বস্তু অমির জন্য পথ চেয়ে তাকিয়ে আছে, ইশারা করলেই ছুটে এসে পড়ে। তাকে ওর পছন্দ নয় কেন? বলে তার কালচার নেই। কেন ভাই, সে তো এমএতে বোটানিতে ফার্স্ট, বিদ্যেকেই তো বলে কালচার। কমল হীরের পাথরটাকেই বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার। পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি। ইস,
বোসের আদর নেই ওর কাছে, উনি নিজেই নাকি তার যোগ্য। অমি যদি বিমি বোসকে বিয়ে করতে পাগল হয়ে ওঠে, আমি তাকে সাবধান করে দেব, সে যেন ওর দিকে ফিরেও না তাকায়।